প্রতি মাসের মতন এ মাসের প্রথম তারিখ থেকে পুরো দেশ জুড়ে বদলে যাচ্ছে 10টি নিয়ম। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, যদি আপনাদের কাছে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সে যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন, যদি আপনি ট্রেনে যাতায়াত করে থাকেন, এছাড়াও রয়েছে আরও কিছু বড়সড় পরিবর্তন। তো সেক্ষেত্রে ভিডিওটি আপনাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং একটি প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন, এতে আপনাদের জেনারেল নলেজ বাড়বে। প্রশ্নটি হচ্ছে, বলুন তো বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি? কমেন্ট বক্সে জানাবেন। এখানে রয়েছে যে 1 मई से बदल जाएंगे एटीएम और रेलवे से जुड़े कई नियम। তো প্রথমে আমরা জেনে নিই যে আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত এবং এটিএম কার্ড সংক্রান্ত কী নিয়মের পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে 1 মে 2025 থেকে আপনাদের যে কোনো ব্যাংকের এটিএম কার্ড থাকুক না কেন, এটিএম কার্ড দিয়ে আপনি যদি টাকা তুলতে চান তাহলে এবার থেকে আপনাকে বেশি চার্জেস দিতে হবে। বন্ধুরা, আপনাদের সিম্পলি জানিয়ে দিই, সংক্ষেপে জানিয়ে দিই যে আপনাদের যে কোনো ব্যাংকের এটিএম কার্ড থাকুক না কেন, আপনারা একটা নির্দিষ্ট সংখ্যার এটিএম ব্যবহার করার সুযোগ পান ফ্রিতে। যদি আপনাদের নিজস্ব ব্যাংকের এটিএম থেকে আপনি টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে নর্মালি 5 বার আপনি ফ্রি পান এবং অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুললে পরে 3 বার আপনি ফ্রি পান। তাহলে সেক্ষেত্রে এবার থেকে আপনি যদি ফ্রি লিমিট পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আগে 17 টাকা চার্জেস লাগতো, কিন্তু এবার থেকে 2 টাকা চার্জেস বাড়ানো হয়েছে, অর্থাৎ 17 টাকার পরিবর্তে এবার 19 টাকা চার্জ দিতে হবে। এছাড়া যদি আপনি ব্যালেন্স চেক করেন অথবা মিনি স্টেটমেন্ট বের করেন তাহলে সেক্ষেত্রে 6 টাকার পরিবর্তে 7 টাকা চার্জ দিতে হবে। বর্তমানে তো আপনাদের ব্যালেন্স চেক করার জন্য বা মিনি স্টেটমেন্টের জন্য এটিএমে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা যে কোনো ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট মানে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ ডাউনলোড করবেন, সেখান থেকে আপনারা অনায়াসেই দেখতে পারবেন, বা প্রতিটি ব্যাংকের বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং রয়েছে সেখান থেকেও পেয়ে যাবেন। তো তা সত্ত্বেও যদি আপনি এটিএম পরিষেবা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে এই চার্জেসটি দিতেই হবে। যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, বিশেষ করে আপনাদের যদি গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে 11টি রাজ্যে প্রতিটি রাজ্যে একটি করে গ্রামীণ ব্যাংক হচ্ছে। তো যেমন পশ্চিমবঙ্গের কথা আমি বলি, বর্তমানে 3টি গ্রামীণ ব্যাংক আছে, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং বঙ্গীয় বিকাশ গ্রামীণ ব্যাংক। তো সেক্ষেত্রে এই 3টি বর্তমানে এক ছাতার তলায় চলে এলো এবং এই 3টির পরিবর্তে একটি গ্রামীণ ব্যাংক হবে এবং প্রত্যেকটি গ্রামীণ ব্যাংক চলে আসবে। স্পন্সর ব্যাংক থাকবে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আগে এক একটা গ্রামীণ ব্যাংকের এক একটা স্পন্সর ব্যাংক ছিল, এবার প্রত্যেকটি গ্রামীণ ব্যাংকের একটি স্পন্সর ব্যাংক হবে এবং এটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অর্থাৎ আপনাদের যে কোনো গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনাকে নতুন করে আবার পাসবই নিতে হবে, নতুন করে আবার চেক বই নিতে হবে, নতুন করে আবার এটিএম কার্ড নিতে হবে, কিন্তু আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হবে না, আপনাদের ব্যাংকে গিয়ে কোনো সমস্যা কিচ্ছু হবে না। অর্থাৎ কোনো সমস্যার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র কি হবে যে আপনাকে একটু হ্যাপা হতে হবে যে আপনাকে নতুন করে চেক বই, পাসবই, এটিএম কার্ড নিতে হবে। যদিও এটা আপনি একবার যাবেন করে দেবে, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সে আপনাদের বাড়িতে এইচপি থাকুক, ইন্ডিয়ান থাকুক, ভারত থাকুক, প্রতি মাসের প্রথম দিনে আমরা সবাই জানি যে রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয়। তো ঠিক তেমনি 1 মে থেকেও রান্নার গ্যাসের দামে কিছুটা পরিবর্তন হবে, আবার নাও হতে পারে, একইও থাকতে পারে। তো সেক্ষেত্রে কি হবে না হবে এটা আমরা 1 মেতে সকালে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। এরপরে যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে যদি আপনাদের ফিক্সড ডিপোজিট করা থাকে অথবা যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রেও বড়সড় পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, আপনারা সবাই হয়তো জানেন যে কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে আবারও রেপো রেট কমানো হয়েছে 25 বেসিস পয়েন্ট। তো সেক্ষেত্রে এর জন্য একটা সুখবরও রয়েছে। যেমন কি সুখবর, যে প্রতিটি ব্যাংক তাদের যে ইন্টারেস্ট রেট রয়েছে বিভিন্ন লোনের, সেই ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে। আপনাদের
যে কোনো ব্যাংকে লোন থাকুক না কেন, সে HBL হোক, পার্সোনাল লোন হোক বা এডুকেশন লোন হোক, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিন্তু কমে যাচ্ছে। তার সঙ্গে একটা দুঃসংবাদও রয়েছে, যেহেতু ব্যাংক বিভিন্ন লোনে ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে, তো তার মানে কি হয়, FDতেও তারা ইন্টারেস্ট রেট কমিয়ে দেবে, সেভিংস অ্যাকাউন্টেও তারা ইন্টারেস্ট রেট কমাবে, নাহলে ব্যাংক সার্ভাইভ করবে কি করে? আপনার লোনের যদি ইন্টারেস্ট রেট কম হয়ে যায় আর যদি FDতে বেশি হয়, তাহলে তো মানুষ লোন নিয়ে একটা ব্যাংক থেকে লোন নিয়ে একটা ব্যাংকে FD করে ও ব্যবসায়ী করবে না, কাজই করবে না, তো যে ফিনান্সিয়াল প্রোগ্রেসটা সেটাই তো হবে না। তো সেই কারণে সেটাও কিন্তু কমানো হয়। তো সেই কারণে কি হয়েছে যে ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা কিন্তু প্রতিটি ব্যাংক কমিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের যদি এক্সিস্টিং কোনো ফিক্সড ডিপোজিট থাকে, অর্থাৎ করেছেন আপনি, তো সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটের কোনো চেঞ্জেস হবে না। কিন্তু আপনারা যদি আজকের পর থেকে ফার্স্ট বা অনেক ব্যাংক কিন্তু অলরেডি করে দিয়েছে, তো সেক্ষেত্রে নতুন করে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে কিন্তু আপনারা আগের থেকে কম ইন্টারেস্ট রেট পাবেন। যদি আপনারা ট্রেনে যাতায়াত করে থাকেন, সে আপনি এক্সপ্রেস ট্রেনে যান অথবা লোকাল ট্রেনে যান অথবা মেল ট্রেনে যান, 1 মে থেকে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজেরও বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবং এই নতুন পরিবর্তন 1 মে 2025 থেকে লাগু হচ্ছে। এর ফলে আপনারা যদি কোনো প্ল্যানিং করে থাকেন টিকিট বুকিংয়ের, অথবা যদি ভাবছেন যে আপনারা নিকট ভবিষ্যতে কোথাও ঘুরতে যাবেন, সেক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে জানতেই হবে। ঠিক আছে, তো কী নিয়ম রয়েছে? প্রথম যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে, এখন থেকে আপনার যদি স্লিপার ক্লাসে অথবা AC ক্লাসে কোনো ওয়েটিং টিকিট থাকে, তাহলে সেটা সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি IRCTCর ওয়েবসাইট থেকে যদি আপনি টিকিট বুক করেন, তাহলে সেক্ষেত্রে তো যদি ওয়েটিংয়ে থাকে তাহলে তো টিকিটই ক্যান্সেল হয়ে যায়, তো সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি নর্মালি টিকিট বুক করে থাকেন কাউন্টারে গিয়ে, তো সেক্ষেত্রেও যদি আপনাদের টিকিট কনফার্ম না হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের স্লিপার ক্লাসের টিকিট থাকুক, AC ক্লাসের টিকিট থাকুক, সেই টিকিট নিয়ে আপনি সেই কোচে যেতে পারবেন না, যেটা এতদিন যাওয়া যেত, এখন কিন্তু আপনি আর যেতে পারবেন না। ঠিক আছে, এই টিকিট নিয়ে আপনাকে জেনারেল কোচে যেতে হবে। তো সেই কারণে অবশ্যই ট্রেনে যাওয়ার আগে একবার চেক করে নেবেন যে আপনাদের টিকিটটি কনফার্ম হয়েছে নাকি। হলে তো ভালো কথা, না হলে কিন্তু আপনি সেই ট্রেনে যেতে পারবেন না। টিকিট বুকিংয়ের যে অবধি, অর্থাৎ টিকিট বুকিং আপনি আগে 120 দিন আগে করতে পারতেন, কিন্তু এবার থেকে আপনি আর 120 দিন আগে নয়, 60 দিন আগে আপনি টিকিট বুকিং করতে পারবেন। ঠিক আছে, তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মেও কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে। যেমন কি বলা হয়েছে, আধার ভেরিফিকেশন অনিবার্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ তৎকাল টিকিট বুকিং করতে হলে আধার ভেরিফিকেশন করাতেই হবে, এবং ডাইনামিক প্রাইসিং লাগু হয়ে গেছে। রিফান্ড পলিসি কি রয়েছে? কনফার্মড তৎকাল টিকিট যদি আপনার হয়ে যায়, অর্থাৎ তৎকাল টিকিট আপনি করেছেন, সেটা কনফার্ম হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো রিফান্ড পাবেন না। ঠিক আছে, চার্জেসেও কিন্তু কিছু চেঞ্জেস করা হয়েছে। রিজার্ভেশন, সুপারফাস্ট, তৎকাল চার্জ বাড়ানো হয়েছে। খাওয়া দাওয়ার সেবা, মিল বুকিং ছাড়া खाना खरीद सकते हैं, अर्थात मिल बुकिंग छाड़ाओ कोई भी खाना खरीद सकता है। पहचान पत्र का नियम की बोले छे, टिकट बुकिंग और यात्रा के समय एक ही ID अनिवार्य होगा। अर्थात टिकट बुकिंगের সময় আপনি যে ID কার্ডটি দিয়েছিলেন এবং আপনি যখন ট্রেনে যাবেন, টিটির কাছে আপনাকে সেম ID কার্ড দেখাতে হবে। এজেন্ট বুকিং কি করা হয়েছে? এজেন্ট বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু দারুণ নিয়ম করা হয়েছে। তৎকাল মে पहले 30 মিনিট এজেন্ট বুকিং বন্ধ, অর্থাৎ তৎকাল যখন শুরু হবে ফার্স্ট 30 মিনিট এজেন্টরা বুকিং করতে পারবে না, সেটা শুধুমাত্র জনসাধারণের জন্য থাকবে। কারণটা কি? আধার ভেরিফিকেশন রয়েছে। তো এর ফলে কি হবে, আপনাদের তৎকাল টিকিট পাওয়ার যে চান্সেসটা অনেকটাই বেড়ে যাবে। এই যে আপনি যদি আপনাদের তৎকাল টিকিট নিয়ে আপনি যদি AC কোচে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 440 টাকা আপনাকে ফাইন দিতে হবে এবং তার সঙ্গে ফুল ফেয়ার দিতে হবে। যদি আপনি স্লিপার ক্লাসে চড়ে যান নিষেধাজ্ঞা সত্ত্বেও, তাহলে সেক্ষেত্রে 250 টাকা জুরমানা দিতে হবে, সেই সঙ্গে ফুল ফেয়ার দিতে হবে। এবং জেনারেলে যদি আপনি চলে যান, তাহলে ওয়েটিং টিকিট মান্য তো হয়নি, কোই জুরমানা নেই। অর্থাৎ আপনি AC ক্লাসের অথবা রিজার্ভেশনের আপনি ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে আপনি জেনারেলে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। AC
ক্লাসে যদি আপনি তৎকাল টিকিট বুকিং করতে চান তাহলে সেটা 10টা থেকে 12টার মধ্যে আপনি করতে পারবেন। নন এসি যদি আপনি করতে চান তাহলে 11টা থেকে 12টা পর্যন্ত করতে পারবেন এবং এজেন্ট বুকিং শুরু হবে 12টা 15-র পর থেকে। এখন কিন্তু টিকিট ক্যান্সেলেশন এবং রিফান্ডেরও নতুন নিয়ম জারি হচ্ছে। ঠিক আছে, তো এখন কি বলা হয়েছে, ওয়েটিং और आरएसी टिकट कैंसिलेशन पर अब न्यूनतम চার্জ লাগেগা, অর্থাৎ ওয়েটিং টিকিট এবং আরএসি টিকিট আপনি ক্যান্সেল করলে পরে খুবই সামান্য চার্জ লাগবে। এছাড়া আপনি যদি নির্ধারিত ট্রেন ছাড়ার 48 ঘন্টা আগে ক্যান্সেলেশন করলে পরে কিভাবে চার্জ লাগবে, ফার্স্ট ক্লাস এসিতে 240 টাকা প্লাস জিএসটি, সেকেন্ড ক্লাস এসিতে 200 টাকা প্লাস জিএসটি, থার্ড ক্লাস এসিতে 180 টাকা প্লাস জিএসটি, স্লিপারে 120 টাকা এবং সেকেন্ড ক্লাসে 60 টাকা। 48 ঘন্টা থেকে 12 ঘন্টার আগে ট্রেন ছাড়ার ক্যান্সেলেশন যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি 25% টাকা আপনি রিটার্ন পাবেন। ঠিক আছে, 12 ঘন্টা থেকে 4 ঘন্টা আগে করলে কুল কিরায়ে কা 50% আপনি টাকা রিটার্ন পাবেন এবং 4 ঘন্টা আগে যদি আপনি টিকিট ক্যান্সেল করেন অর্থাৎ চার্ট বানানোর পরে সেক্ষেত্রে কোনো রিফান্ড আপনি পাবেন না এবং কনফার্ম তৎকাল টিকিট যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কোনো रिफंड अपनी पावें ना, सिर्फ ट्रेन कैंसिल या 3 घंटे से ज़्यादा लेट होने पर ही रिफंड मिलेगा। अर्थात यदि ट्रेन कोनो कारणे कैंसिल हो जाए अथवा यदि 3 घंटार बेशी लेट है सेक्षेत्रे अपनी रिफांड क्लेम करते पारबेन। तो बंधुरा এই কতগুলো নিয়ম যেগুলো জারি হচ্ছে 1 মে থেকে, তো এই নিয়মগুলির মধ্যে কোনটি আপনি আগে জানতেন এবং কোনটি এখন জানলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।